আমরা যারা 90s কিড বা তার আগে যারা 80s কিড অর্থাৎ যারা মিলেনিয়াল তারা 90 দশকের শেষ ভাগে এবং এই শতাব্দীর শুরুর ভাগে পাকিস্তানের পেস ডমিনেন্স দেখে অভ্যস্ত। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, আরও কত শত নাম। তার মধ্যে আজকে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পেস ডমিনেন্স, সেসব নিয়ে কথা বলবো স্ট্রেইট ড্রাইভে। তা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং এক পেসের বাংলাদেশের একজন শক্তি হাসিবুল হোসেন শান্ত। শান্ত ভাই, ওয়েলকাম জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আছেন কি স্পোর্টসের স্পেশাল করেসপন্ডেন্ট নাবিল কাসেম। ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকে ইন্ট্রোডাকশনটা মনে উনি দিলে ভালো হতো। অ্যাবসলিউটলি। সেই প্রসঙ্গে আসবো যে পেস ডমিনেন্সের চিত্র দেখলাম, 6টা উইকেট পাকিস্তানের পড়েছে, 6টাই বাংলাদেশের পেসার নিয়েছেন। নাহিদ রানা, হি হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। সব কিছু মিলিয়ে এই ডমিনেশনটা আপনার কাছে কেমন লাগছে সোফার? স্টিল এখনও আসলে খেলা বাকি 129 রানের লিড নিয়েছে। সোফার যে ধরনের উইকেট বিহেভ করছে, ওদের পেস বোলার কিন্তু 6টি উইকেট নিয়েছে খুররাম। সো আমার মনে হয় যে আমাদের পেস বোলার চমৎকার বোলিং করছে, বাট আমার কাছে মনে হয় যে লাঞ্চের পরে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের উইকেটগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের জিতার একটা সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ যদি আমরা রানটা দিয়ে দিই তাহলে কিন্তু এই উইকেটে একটু রান করে ফার্স্ট ইনিংসে আমরা দেখেছি পাকিস্তান বাংলাদেশ দুটো টিমই কিন্তু ব্যাটিংয়ে একটু হলেও স্ট্রাগল করেছে। সো আমার মনে হয় যে লিটন আর মিরাজের চমৎকার ব্যাটিংয়ের কারণে হয়তো আমরা কামব্যাক করতে পেরেছি, বাট সবসময় তো এরকম হবে না। সো আমার কাছে মনে হয় যে পেস বোলাররা যত তাড়াতাড়ি সম্ভব এই লাঞ্চের পরে যদি উইকেটগুলো নিতে পারে তাহলে আমাদের জিতে একটা খুবই চান্সেস থাকবে এবং সিরিজ জিতার একটা সুযোগ আমরা পাবো। সো এই সুযোগটা যাতে না হারায় সেই জন্য আমাদের পেস বোলাররা যে ধরনের বোলিং করে যাচ্ছেন, বিশেষ করে নাহিদ রানা, তাসকিন, হাসান মাহমুদ চমৎকার বোলিং করছে এবং এই লাইন যদি ধরে রেখে বল করতে পারেন, একটু ক্লেভার হতে হবে, একটু চালাকি করতে হবে, একটু সামনে পিছিয়ে বল করে ব্যাটসম্যানকে কনফিউশনে ফেলাতে হবে। যদি তারা এগুলো করতে পারেন তাহলে অবশ্যই আমাদের চান্সেস থাকবে এই ম্যাচটা চমৎকারভাবে বের হয়ে আসে এবং সিরিজ জিতার একটা সম্ভাবনা রয়ে আছে, কারণ আবার এদিকে বৃষ্টির ফ্যাক্টরও আছে। তো আমার মনে হয় যে পেস বোলারদের লাঞ্চের পর আরেকটু অ্যাগ্রেসিভ হতে হবে উইকেট নেওয়ার ক্ষেত্রে। আর একটা ক্যাচ ড্রপ হয়েছে, এটা যদি ধরে ফেলতে পারতো হয়তো সিন অন্যরকম হতো। অ্যাবসলিউটলি। নাবিল, এই মুহূর্তে 129 রানের লিডে পাকিস্তান আছে। আসলে কতটুকু গেলে আমাদের জন্য সেফ হবে এবং এই মুহূর্তে রিজন অফ ক্রিজে আছে, এটা নিশ্চয়ই একটু ভীতি ছড়াচ্ছে বাংলাদেশ শিবিরে। পাকিস্তান কিন্তু এই ম্যাচটা কোনোভাবেই হারতে চায় না। তারা এই ম্যাচ যেভাবেই হোক জিততে চায়। জেতার জন্য রিস্ক নিয়ে যদি তারা ম্যাচটা হেরেও যায় তারা খুব বেশি বদার করবে বলে মনে হয় না, কারণ 1-0 ব্যবধানে তারা সিরিজে পিছিয়ে আছে। মানে ড্রর জন্য পাকিস্তান খেলবে না। 129 রানে তাদের লিড আছে, 6 উইকেট গেছে। লিডটা যদি তারা 200 পেরিয়ে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য কাজটা কঠিন হবে। আমরা ফার্স্ট ইনিংসে 117 রানের লিড পেয়েছিলাম, সে কারণেই আমরা 10 উইকেটে জিততে পেরেছি। 30 রানের মতো বাংলাদেশকে করতে হয়েছে। এখন 30 করার 200 করার মধ্যে সেকেন্ড ইনিংসে অনেক বেশি ডিফারেন্স এবং যে ধরনের উইকেটে খেলা হচ্ছে ফার্স্ট সেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গতকালকে দেখেছি 26 রানে বাংলাদেশ 6 উইকেট হারিয়েছে। আজকেও পাকিস্তান কিন্তু ফার্স্ট সেশনটা খুব ভালোভাবে উতরাতে পারেনি। তো আজকে যদি পাকিস্তান আরও 100 রান করে ফেলে, বাংলাদেশকে যদি 220-30 রানের টার্গেট দেয়, বাংলাদেশকে আজকের শেষ বিকালটা ফেস করতে হবে, কালকের শুরুর সকালটা ফেস করতে হবে এবং দুইটার সময় খুব ক্রিটিক্যাল। সে কারণে আমরা 6 উইকেট নিয়ে খুব বেশি ওভার কনফিডেন্ট যাতে না হয়ে যায়। আর 100টা রান যদি আমরা কনসিড করে ফেলি, রিজওয়ান এবং আগা সালমানের কেউ যদি একটা 50ও করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়বে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.